যে আপনি যে কথা বলছেন গুরুতর অভিযোগ যে উনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন। যে হুম। মৌলানা ফয়সাল ওনার এই 900টি বা 835 বা 36 একটু গরমিল আছে, উনি সাক্ষী দিয়েছেন মৌলানা ফয়সাল। উনি বলেছেন যে সমস্ত জানাজা, অধিকাংশ জানাজা আমি পড়িয়েছি। আমি এই ধরনের কোনো প্রমাণ পাইনি যে তার শরীর কাটা, অঙ্গ প্রত্যঙ্গ করা। কোন ভাই বলেছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট করাটা খুব সহজ নয়। আমি এখানে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি শোটা যখন আপনি সকালে আমাকে বলেছেন, আমি একটু জানার চেষ্টা করেছি যে বাংলাদেশে কতগুলো হাসপাতাল আছে যে হাসপাতালগুলো কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারে। বহু জেলা শহরের জেলা হাসপাতাল বা বড় বড় নামি দামি হাসপাতালেও এই কিডনি ট্রান্সপ্লান্ট করার মতো সক্ষমতা নেই, দক্ষ জনবল নেই। এবং এগুলা ওই যে প্রিজার্ভ করার যে অবস্থা, যে বিদ্যুৎ উৎপাদন করলে প্রিজার্ভ যেরকম করা যায় না, এরকম কিডনি কেটে নিয়ে প্রিজার্ভ করারও কোনো সুযোগ নাই। অতএব মোটা দাগে যে প্রশ্নটি আসছে যে কিডনি বিক্রি করেন, এটি বোধহয় কোনো যুক্তিতে এবং এই ওল্ড হোমটা বা এই যে যে সেবা কেন্দ্রটি এটি এখনো বিদ্যমান আছে। সরকার চাইলে এখনো দেখে আসতে পারে যে সেখানে কোনো অপারেশন থিয়েটার আছে কিনা, বা সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট করার মতো কোনো যন্ত্রাংশ আছে কিনা। এটা বোধহয় খুব ইজিলি করা যায়। অন্তত অ্যাটলিস্ট একজন যিনি দেখেন, আমি একটা সময় একটা এক্সাম্পল দিই। আমি যখন প্রথম 96-এ বিশ্ববিদ্যালয় জীবনে যোগদান করি শিক্ষক হিসাবে, তখন আমি তরুণ হিসাবে শেখার আমার মধ্যে একটা প্রচন্ড আগ্রহ। আমি প্রচুর কাজ করতাম, কিন্তু মিটিংয়ে বসে দেখতাম যে সব দোষে দোষী হইতাম আমি। তা আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক, এখনো উনি জীবিত আছেন, আল্লাহ ওনাকে জীবিত রাখুক, একজন অহিংস মানুষ, ওনাকে বললাম, স্যার এই যে এত কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভালো কাজ করি, তাহলে আমার হুম। সমালোচনা হয় কেন? তো উনি আমাকে বলেছিলেন যে যে কাজ করে তার সমালোচনা হয়, আর যে কাজ করে না তার কোনো ভুলও হয় না, তার কোনো সমালোচনা হয় না। আমার প্রশ্ন, সমাজদার অনেক কাজ করেছেন, এর মধ্যে যদি দু একটি ভুল হয়ে থাকে, ইসলাম বলছে বা আমাদের মুসলিম ধর্ম বলছে যে তুমি মানুষের ভালো দিকটা প্রচার করো, খারাপ দিকটা গোপন রাখো। আমার রিপন ভাই কি বললেন যে হিসাবে একটু গরমিল আছে, থাকতেই পারে, এটা তো অসম্ভব কিছু নয়। যে দেশে হিসাবের গভর্নমেন্ট তো গড়বড়ের হিসাবেই জন্য, হয় সবসময়। হ্যাঁ গরমিল, যেখানে হ্যাঁ। স্বেচ্ছাকৃতভাবে লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, কোনো প্রতিকার নেই, সেখানে এই ছোট্ট একটি গরমিল যদি 5,000 10,000 টাকার হতে পারে, তো এটা কি বড় ধরনের কোনো অন্যায় করছে? এটা তো গরমিলের জায়গায় থেকে তাকে একটু বসে, বা সরকারের সমাজসেবা অধিদপ্তর বা অন্য কোনো স্বাস্থ্য বিভাগ যারা এটাকে নিয়ন্ত্রণ করে, তারা তো বসে থেকে গাইডলাইন দিলেই তারা পারতো। কিন্তু আরেকটি জিনিস আপনি দেখেন, আমি পড়ছিলাম যে আপনি যে কথা বলছেন গুরুতর অভিযোগ যে উনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন। যে হুম। মৌলানা ফয়সাল ওনার এই 900টি বা 835 বা 36 একটু গরমিল আছে, উনি সাক্ষী দিয়েছেন মৌলানা ফয়সাল। উনি বলেছেন যে সমস্ত জানাজা, অধিকাংশ জানাজা আমি পড়িয়েছি। আমি এই ধরনের কোনো প্রমাণ পাইনি যে তার শরীর কাটা, অঙ্গ প্রত্যঙ্গ করা। আমরা কিন্তু চাইলেই মৌলানা কেউ ফয়সালকে বলেছে, কথা নিয়ে বলেছে, আসতে আমি পারি। শুনিনি এটা। হ্যাঁ, হ্যাঁ, আমার কারণ কাছে এই যে আমার বিবিসি একটা নিউজ করেছে বাংলাতে, এখানে হ্যাঁ। মৌলানা ফয়সাল, আমি দেখছি আচ্ছা, আর আচ্ছা। কি। এই দেখেন, মৌলানা ফয়সাল আহমেদ বলেন যে শরীরে কোনো কাটাছেঁড়া না থাকার বিষয়টি উল্লেখ করে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। এটি এটি হলো যে, আপনাকে বলি, এই নিউজটা কিন্তু করেছে, আপনাকে একটু তথ্য দিই, সেটি হলো যে এটা বিবিসি বাংলা এটা নিউজ করেছে। বুঝতে পারলাম। আচ্ছা, হ্যাঁ। তারপরে দেখেন আর একটা যে জিনিস বলছে যে কারণ ডক্টর, এটা এটা কেন বলেছে আমি একটু বলি, এটা গুরুত্বপূর্ণ। কারণ হলো যারা জানাজা পড়বার জন্য আহ, সেখানে নিয়োজিত ছিল এবং গোসল করানোর দায়িত্বে যারা নিয়োজিত ছিল, তারা নাকি এক পর্যায়ে তাকে না করে দিয়েছে যে না, তোমার এখানে কাটাছেঁড়া, তুমি এই ধরনের ইয়ে আমরা করতে পারবো না, দাফন কাফন কাজ করতে পারবো না। সে কারণে প্রশ্নটা উঠেছে, যে কারণ তারা না কিন্তু বলেছিল আমি যে আমি তো আমার কথা বলছি হ্যাঁ। না, মৌলানা না, না, ফয়সাল বলেছেন, নামে এটা একজন একটু শিওর ভদ্রলোক। হয়ে নিলাম। তার হ্যাঁ, মানে হ্যাঁ, সেখানে এরকম ধরনের এই অভিযোগটার সত্যতা নাই, আপনি বলতে চাচ্ছেন স্টেটমেন্ট হ্যাঁ, এসছে। না জি। আমি তা বলছি না, আমি বলছি যে একজন সাক্ষী পাওয়া গেছে, যে জি। সাক্ষী বলছেন যে এই ধরনের ঘটনার সত্যতা নাই। যেহেতু উনি আইনের আওতায় আছেন, তাকে ইন্টারোগেশন করা যায়। আমি বলছি যে সমাজদার যদি সত্যি সত্যি অপরাধ করে থাকে, শাস্তি হবে। কিন্তু একজন নিরপরাধ, যিনি তাকে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি মানবতাবাদী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে বলছেন, আপনি সাইকো বলছেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কষ্ট পাচ্ছি। আচ্ছা, আমার দেশে তো আইন আছে সাগর ভাই, যে তার সন্তান, তার সাইকো কিন্তু আমাদের একটু, ডিবির প্রধান বলছে, হ্যাঁ। না না না, আমি আপনি বলছেন, আমি আমি ওটা হুম, ওটা কোনো ডিবেট করছি না। আমি যে হুম, হুম, আমার দেশে বিদ্যমান আইন আছে যে হুম। সন্তানরা তার পিতামাতার ভরণ পোষণ করতে বাধ্য, যদি না করেন আইন তার বিরুদ্ধে প্রয়োগ রাইট। করা হবে। আমার হুম। কথা, এই আইন বাংলাদেশে বলবৎ থাকা সত্ত্বেও কেন
এই সমাদদারকে রাস্তায় থেকে আমার অসহায় নিরন্ন বাবা মাদেরকে নিয়ে এসে তার এই ওল্ড হোমে রাখতে হলো। সেই সন্তানদের বিরুদ্ধে কি রিমান্ড চাওয়া হয়েছে? সেই সন্তানদেরকে কি আইনের আওতায় আনা হয়েছে? বা সেই সন্তানকে দেশের প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিচারের জন্য কোনো ব্যবস্থা কি আমার রাষ্ট্র করেছে? করেনি তো। আমি করলে খুশি হতাম। এটি একটা বিষয়। তারপরে দেখেন একজন চিকিৎসক, যে এই যে কিডনি ট্রান্সপ্লান্ট সংক্রান্ত বিষয়ে, সেই চিকিৎসকের নাম হলো, আমি একটু আপনাকে বলি, হুম। সেই চিকিৎসকের নাম হলো, একটু 30 সেকেন্ড, সেই আচ্ছা, বিবিসি চিকিৎসকের কি নাম হলো, বিবিসি কি এসবের উপরে প্রতিবেদন করেছে? সেখান থেকে পড়ছেন আপনি এগুলি? আমি সেখান থেকেই আমি পড়ছি, সেখান থেকেই। আচ্ছা। যে সেখানে যে একজন ডক্টর, ওনার নামটা আমি এই পাচ্ছি, সেই ডক্টর উনি বলেছেন যে দেখেন ওই হাসপাতালে যে অভিযোগ করা হচ্ছে যে কিডনি বিক্রি করা, এই জাতীয় কোনো সক্ষমতা ওই হাসপাতালে থাকার কথা নয়। ইভেন বাংলাদেশের অনেক সরকারি হাসপাতালেও এই আচ্ছা। সক্ষমতা নেই, উনি দাবি করছেন। এখন আমার প্রশ্ন যে জায়গায় হলো, এবং দেখেন একজন মানুষ যখন এডমিট করে তার মিস্টেক গুলা, যে হ্যাঁ আমার এই দাফন কাফন করার ক্ষেত্রে হিসাবে কোনো গরমিল হতে পারে, তার মানে হুম। এটা ধরে নিতে হবে যে উনি যদি কোনো ভুল হয়ে থাকে এটা তার ইনোসেন্ট মিস্টেক, এটা তার কমিটেড মিস্টেক নয়। এবং উনি বলছেন প্রকাশ্যে যে আমার হুম। এই টাকা আছে। আরেকটি কথা হলো, দেখেন আপনাকে সাগর ভাই, যে প্রশ্ন রিপন ভাই বলেছেন যে টাকা নেওয়ার কিছু বিধিবিধান আছে, নিঃসন্দেহে আমি একমত। কিন্তু আমাকে বলেন তো রিপন ভাই, বাংলাদেশে এই যে প্রায় শত শত কওমি মাদ্রাসা, তাদের এতিমখানা, তাদের মসজিদ, তাদের মক্তব, তাদের খাওয়া দাওয়া কোথা থেকে আসে? কে টাকা দেয়? রাষ্ট্র তো 1 টাকাও দেয় না। দেয় কিনা আমি জানি না, দেওয়ার কথা নয়। তাহলে এই যে তারা যে কম, আমার হাটহাজারী মাদ্রাসা, বগুড়াই জামিল মাদ্রাসা, বা এই ধরনের শত শত মাদ্রাসা, এগুলো তো মানুষের দানে পরিচালিত হয়। এবং এই দানকারীরা কখনো প্রশ্ন করে না যে আমার টাকা আপনি কিভাবে খরচ করছেন। যখন রাষ্ট্রের টাকা অপচয় হয়ে যায় আমি প্রশ্ন করি না। তখন যে সমস্ত দানবীর মানুষ এই সমাদদারের কাজ কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে নীরবে নিভৃতে তার দান করেন অ্যাকাউন্টে, এবং তিনি ফেসবুকে দিয়েছেন যে তার 10টি অ্যাকাউন্ট আছে, এবং এগুলা সেখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে ফলোয়ার আছে প্রায় 1,60,00,000। তাহলে 1,60,00,000 মানুষ যে সমাদদারের বিরুদ্ধে আস্থা রাখলো, আমি একজন সাংবাদিক তার 6 ফিট রাস্তার, এই 10 ফিট রাস্তা নিয়ে এত বড় একটা নিউজ করলো, ওকেও, ওই সাংবাদিককেও আমি শ্রদ্ধা রেখে বলি যে তাকেও নিয়ে আসা উচিত যে আপনার কাছে কি আছে। এবং তার সাংবাদিক সাগর ভাই, এই হুম। সমাদদারের লয়ার, তার যে ম্যাপ, ঢাকা জেলার যে ম্যাপটা দেখিয়েছেন 6 ফিট রাস্তা, সেটা দেখিয়েছেন, সেই লয়ারকেও নিয়ে আসা হোক, যেন সমাদদার অন্তত আইনের শাসনে বা আইনের অপপ্রয়োগের শিকার না হন। দেখেন ডিবি প্রধান যেগুলো বলেছেন সেগুলো যদি সত্যি হয়, আমি আবারও বলছি মারাত্মক অভিযোগ, কিন্তু কোনোভাবেই যেন কারু ইচ্ছা অনিচ্ছা বা কারু ভালো লাগা মন্দ লাগার রোষানলে পড়ে এই ধরনের মানুষগুলো যেন ক্ষতিগ্রস্ত নয়। আমি, সাগর ভাই, আমাকে যদি একটু অ্যালাউ করেন, আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমার এলাকায় একটা প্রতিষ্ঠান আছে, বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়, তার প্রায় 90 বিঘার মতো সম্পত্তি আছে। একটা এতিমখানা আছে, 28 বিঘা সম্পত্তি আমার নিজের নানা, আমার মায়ের বাপ এতিমখানায় দিয়েছিলেন। একজন এতিম সেই এতিমখানায় থাকে না, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না 2001 পর্যন্ত। এই ব্যাংক অ্যাকাউন্ট করতে যে আমার বিরুদ্ধে 7টা মামলা, এবং এই ব্যাংক অ্যাকাউন্ট এবং এই মাদ্রাসার সম্পত্তি উদ্ধার করার জন্য আমি ওই এলাকার সন্তান হিসাবে আইনগত প্রক্রিয়া করতে, যে আমি নিজে 7টি মামলায়, তার মধ্যে অন্যতম একটি মামলা ছিল যে আমি আমার আপন ফুপুর শাড়ি খুলে উলঙ্গ করে বিবস্ত করে শ্লীলতাহানি করেছি। এবং রেপন ভাই, আমি আপনাকে বলছি, এরপর থেকে আমি চাই নামাজে দাঁড়িয়ে দোয়া করি যে আল্লাহ, আমার দ্বারা বোধহয় এই সমস্ত ভালো কাজ করা সম্ভব নয়, আমি আল্লাহ করি আল্লাহ তুমি তোমার প্রতিষ্ঠানটাকে বাঁচাও। আমি শুধু আমার নিজের জীবন দিয়ে একটা এক্সাম্পল দিলাম। আমি ভুলেতেও, ভয়েতেও, ঠিক। মান সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে কোর্টে আমার ছাত্র জজ, হলের, আমি হলের প্রভোস্ট ছিলাম, না, আমাদের শাস্তি দেশে আমাদের দিয়ে, দেশে হাজারো স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, হাজারো। মানে এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে লাখো লাখো যুবক এবং নারীরাও কাজ করে। তারা এবং এই এবং যে একটা সাগর বড় ভাই, আশা ভরসা করে তাদের জীবনের হয়তো সাগর ভাই, খুবই মূল্যবান সাগর ভাই, এই সময়গুলো যে তারা সেখানে এত ব্যয় বড়, করে। হ্যাঁ, এই এত না, বড় আমি একটি এই প্রতিষ্ঠান, কারণেই বলছি যে এই প্রচেষ্টাগুলো এবং এই স্বেচ্ছাসেবীদের যে পরিশ্রমগুলো যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, হুমকির সম্মুখীন না কিন্তু হয়। আমরা তো আমরা তো সাগর এইভাবে ভাই, এই জায়গাটা আমরা আমাদের তো লক্ষ্য করছি, রাখতে হবে। হুম। হ্যাঁ আমরা তো করছি এগুলো প্রশ্নবিদ্ধ। আমি তো আপনাকে বললাম যে আজকে যে সমস্ত এই যে 900 বা 800 বা 700, তাদের কি সন্তান নেই? তাদের সন্তান তো আছে। সেই সন্তানদের ঠিকানা খোঁজ করে তাদেরকে আইনের আওতায় এখন পর্যন্ত আনা হয় না কেন?
তাদেরকে দেশের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে শাস্তি আছে, যে ভরণ পোষণ দিতে কিন্তু তারা কিন্তু বাধ্য। আপনি আপনি বলছেন এই কথা, আপনার কথা ধরে প্রশ্ন তো আবার করতে হয় আপনাকে। ওই যে টর্চার সেলের কথা বলেছেন ডিবি প্রধান, তিনি টর্চার সেল বলতে যেটাকে বুঝিয়েছেন সেটি হলো যে ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে মিল্টন সমাদ্দার কাউকে পেটাচ্ছেন, পেটানোর ওই বিষয়টাকে টর্চার সেল হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেছে, যেটা স্পষ্ট করেছেন জনাব ফয়জুল হক, যে আসলে ওই পেটানোর ভিডিওটা সঠিক নয়, এর পেছনে অন্য একটা ইতিহাস রয়েছে, যেটি আপনি বলতে চাচ্ছেন যে বাবা মারা কেন এই বয়স্ক কেন্দ্রে আসছে সেসব সন্তানদেরকে খুঁজে বের করা উচিত, তাদেরকে আইন অনুযায়ী, অলরেডি আইনও আছে আমাদের দেশে, যেসব বাবা মাদেরকে অন্যায়ভাবে ছেলে সন্তানেরা রাস্তায় ফেলে দেয়, বের করে দেয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে এবং আইন রয়েছে। সেখানে মিল্টন সমাদ্দার ওই বাবাকে এনে সন্তানকে জিজ্ঞাসা করেছে, তুমি কেন তোমার বাবাকে এখানে রেখে গেছো এবং আমরা ডাকছি তোমরা আসছো না, এই বলে যখন শাসন করেছে, সেটাকে যখন টর্চার সেলের হিসেবে চিহ্নিত করা হয়, তখন আপনি কি বলবেন? সাগর ভাই, আমি এই কাজটাকে একজন মানুষ হিসাবে আমি সমর্থন করছি না। আমার কথা, তার এই সমাদদার ভালো হতো যদি সমাদদার এই সন্তানদের বিরুদ্ধে কোর্টে মামলা করতো, বা কোনো মানবাধিকার সংগঠনের সাহায্য নিয়ে এই সমস্ত সন্তানদের বিরুদ্ধে তারা যেন ভরণ পোষণ করতে বাধ্য হয় হ্যাঁ, আমার কথা আইনগতভাবে, হলো সেটা সেই সেটা সে কাজটি করতে সঠিক পারতো। করেছে বা না করেছে, তার চেয়ে বড় কথা হলো ওই বিষয়টাকে আসলে টর্চার সেলের না, হিসেবে আমি কাজ আমি করেছে আমি কিনা। টর্চার সেল, সাগর ভাই, এটা তো হারুন সাহেবের বক্তব্য। এখন হারুন সাহেব হলো যে এই গোয়েন্দা সংস্থার প্রধান, ওনার কাছে তথ্য যদি থাকে, নিরপেক্ষ তথ্য, উনি না, ওই দিয়েছেন। নিরপেক্ষ তথ্য যেটা আপনি যেটা দেখেছি এটাই তথ্য, এর বেশি না, কিছু দেখেছি বলে মনে হয় না। তাহলে সেটা যদি, না, আমি বলছি যে ওনার ওটা কি কাছে, টর্চার সেলের অ্যাক্টিভিটিতে পড়ে কিনা, যেটা যে না, ভিডিওটা আমি যদি দেখে আমি থাকে? আমি দেখেন, টর্চার সেল বলতে উনি কি বুঝাতে চেয়েছেন ওটা এটা উনি ওটা ভালো হচ্ছে বলতে ভয়ঙ্কর পারবেন। একটা বিষয়। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ভয়ঙ্কর বিষয়। কিন্তু যদি আপনি আমাদের পারসেপশনে যদি আমরা বলি, তো এটিকে আপনি টর্চার সেল বলবেন, নাকি এটা সংশোধনাগার বলবেন, নাকি কাউকে শিক্ষা দেওয়ার জন্য এক ধরনের চাপ বলবেন, নাকি দেশের প্রচলিত আইন অনুযায়ী হয়তো আবেগে তাড়িত হয়ে যে তুমি কেন তোমার বাবাকে, বা যিনি তোমাকে জন্ম দিলেন, লালন হুম। পালন করলেন, যার খেয়ে পড়ে তুমি মানুষ হলো, তাকে তুমি তুমি কেন অবিচার করছো? আমরা কিন্তু এটা করি। কিন্তু আমি হুম। বললাম, আমি খুশি হতাম যে এই ভুলটুকু কিন্তু, এগুলা ইগনোরেবল মিস্টেক, এগুলা কিন্তু করা যায়। কিন্তু হুম। সমাদদার যে কাজটি করলো, সেই কাজটিকে আপনি ইগনোর করছেন কেন? সমাদদার যে এই যে জীবন, উনি কষ্ট করে একটা বলছেন যে আমার দুর্ভাগ্য যে আমি আমার বিলাসী জীবন যাপন করতে পারতাম, কিন্তু আমি সেটি না করে আজকে যে এই বৃদ্ধ অসহায় বাবা মা, পরিত্যক্ত বাবা মার সেবা করতে, যে আজকে যে বিপদের মুখোমুখি দাঁড়ালাম, এই কথাতে যদি যারা ভবিষ্যতে মানব সেবায় নিজেদেরকে ব্রতী করতে চায়, তারা যদি তাদের হাত পা গুলো গুটিয়ে নেয় আমার মতো, যে আমি নিজেকে সম্মানের জন্য ওই যে হাত পা গুটিয়ে নাও, এখন পর্যন্ত সেই প্রতিষ্ঠানে সরকারি নিয়ম 3 মাসের বেশি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান ফাঁকা থাকতে পারবে না। আমার সেই প্রতিষ্ঠানের 18 বছর হলে সেই প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ নাই, এবং একজন ব্যক্তি যার ওই প্রতিষ্ঠান প্রধান হওয়ার যোগ্যতা নাই, তিনি ওই পদটি দখল করে বসে আছেন, আইন সেখানে নিশ্চুপ থাকে, আইনের কোনো প্রয়োগ হয় না, সেটি আমাদের সমাজের জন্য কিন্তু বড় ধরনের একটি ক্ষতির কারণ হবে এবং হুমকির কারণ হবে। এবং দেখেন, সমাদদার কিন্তু অত্যন্ত স্ট্রংলি বলেছেন হুম। যে নিরপেক্ষ তদন্ত করেন, আমি যা বলছি এগুলো দেখেন, এবং আমার যে সমস্ত ভুল ভ্রান্তি, আমি আবারও বললাম যে আপনি যদি কাজ করেন সাগর ভাই, আপনার ভুল ভ্রান্তি হবে। প্রশ্নই হলো, সেটাকে আপনি ইচ্ছাকৃত করছেন, নাকি আপনার নাকি অনিচ্ছাকৃত অবচেতন হয়ে গেছে? মনে ভুলটা হয়ে গেল, রাইট। সেটি হলো গুরুত্বপূর্ণ। এখন দেখতে হবে যে এই যে সমাদদারের বিরুদ্ধে এতগুলা কথা বলছি, দুটি বিষয় তো প্রমাণ করা একেবারেই অসম্ভব। একটি হলো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার বিষয়টি, তো যাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলেন তাদের সন্তান সন্ততি বাবা মা, উনি তো লাশ নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করেছেন, উনি ফেসবুকে বলেছেন, এই প্রত্যেকটি পরিবারকে বলেছি আপনাদের বাবাদের লাশ নিয়ে যান, কেউ আসছে কেউ আসেনি। উনি, ডাক্তার সাহেব বললেন, তারপরে আমাদের যে পারসেপশন, রেপন ভাই চমৎকার ভাবে বলেছেন, আমার ফয়জুল্লাহ ভাই বলেছেন, যে হুম। কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য, এটা হাট বাজারে বিক্রি করা যায় না, কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য যে সমস্ত দক্ষ জনবল দরকার, সেই দক্ষ জনবল এই সমাদদারের সাথে নেই। তার সাথে আছে তার স্ত্রী, যিনি একটা নার্স, এবং এই সমাদদার সাহেবও ইয়ার থেকে কি করে কয়, রাঙ্গামাটি থেকে একটি নার্সিং ইনস্টিটিউট থেকে উনি নার্সিং ডিপ্লোমা করেছেন, তাদের পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। আর আলু পটলের মতো কিডনি বিক্রিও হয় না, এটা কেনাও যায় না। তাহলে এটি অন্তত আমরা তিনজন বা আপনি সহ আমরা মোটামুটি আমাদের যে মানবিক যে পারসেপশন বা আমাদের যে স্বাভাবিক হুম। বুদ্ধিমত্তা, সেটাতে আমরা বলতে পারি। 2 নম্বর যে বিষয় হলো আর্থিক যে বিষয়টা, আমি রিপন ভাইকে বলি, রিপন ভাই, বাংলাদেশের চ্যারিটেবল প্রতিষ্ঠানগুলো কিন্তু তৈরি হয় এবং পরিচালিতই হয় না, একটা হিডেন হিডেন মানির এখানে দ্বারা। এখানে এমবেজলমেন্টটা দেখতে হবে, যে এমন না যে সে কোথাও সরিয়ে ফেলেছে কিনা, বাট এমন যে সে যে টাকাগুলি এমন জায়গায় রেখেছে যেটা ডিক্লেয়ার্ড না,
সেরকম না, যদি হতো এরকম তাহলে এরকম অবশ্যই এরকম কিন্তু সে তো এবং সরাসরি বলেছে আমার 7 হ্যাঁ, কোটি এবং টাকার সম্পদ আছে, 1 কোটি টাকা ক্যাশ আছে। না, সুতরাং এটা ইটস তো আছে। ভেরি ভেরি ক্লিয়ার। আরেকটি আরেকটি আমার কাছে খুব ট্রান্সপারেন্ট মনে হয়েছে তাকে, যে দেখেন 3টা প্রতিষ্ঠান পরিচালনা সে করে। হুম। একটা প্রতিষ্ঠান হলো প্রাইভেট কোম্পানি, প্রাইভেট রিপন ভাই কোম্পানি। বলছেন। দুটি হলো যে চ্যারিটেবল প্রতিষ্ঠান, মানে দাতব্য। তাহলে একটা মানুষ যদি স্বচ্ছ না হতো, তাহলে এভাবে তো উনি তো ব্যক্তিগতরা, যেটা হয়তো পয়সার মাধ্যমে বা অন্য কোনো ভাবে, যে ওল্ড হোম যে সিস্টেমটা যেটা আছে আমাদের দেশে, সেরকম একটা উনি করেছেন। আর এটি হুম। করেছেন একেবারেই চ্যারিটি। এবং উনি তো বলেছেন যে বন্ধু স্পষ্ট, হ্যাঁ। বান্ধব, আত্মীয় স্বজন এবং আমার ফেসবুক যে এই যে 1,60,00,000 মানুষ, সেখান থেকে উনি একটা টাকা পয়সা পান। তারপরে আরো লোকজন সেগুলোর টাকাগুলো নেন এবং লেনদেন করেন ব্যাংকের মাধ্যমে। তাহলে এই ইগনোরেবল একটা মিস্টেক যদি হয়ে থাকে রেপন ভাই, এটি নিয়ে আলোচনা না করে, ইসলামে কিন্তু একেবারে বারণ আছে যে এটি নিয়ে আলোচনা না করে, বরং আমরা এই যে সমাদদার 800 অসহায় পরিত্যক্ত বাবার জন্য সেবা করলেন, চিকিৎসা করলেন, আপনি তাদের সেবা নিশ্চিত করতে পারলেন না, আপনি এই সন্তানদেরকে আইনের আওতায় আনতে পারলেন না, আপনি তাদের খাদ্য দিতে পারলেন না, আপনি তাদের জানাজার ব্যবস্থা করতে পারলেন না, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারলাম না। এই সমস্ত না পারার ব্যর্থতার জন্য যারা দায়ী, তাদেরকে আইনের আওতায় আনতে পারলাম না। আমরা সমাদদারকে রিমান্ডে নিয়ে আমরা আমরা আরো সমাদদারের সাথে ভালো ব্যবহার করা যেত, আরো কথা বলা যেত। এবং আমাদের সমাজে একটা বিষয় হয়েছে কি সাগর ভাই, যে আমরা ঘটনা ঘটার আগেই বা হুম। ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত আমরা কিছু চূড়ান্ত মন্তব্য কমেন্ট করে করি ফেলি, বা চূড়ান্ত কিছু সিদ্ধান্ত মন্তব্য নিয়ে করে ফেলি। ফেলি। এতে হয় কি, মানুষ বিভ্রান্ত হয়, মানুষ বিরূপ মন্তব্য করে। কিন্তু এটি ভালো হতো, শুধু এই ঘটনা নয়, প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে, ইনসিডেন্টের পরে, যে আমরা যদি নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন করে যদি অপরাধী চিহ্নিত হয়, তারপরে যদি আমরা স্টেটমেন্টটা মেক করি বা তারপরে যদি আমরা আইনগত ব্যবস্থা নিই, তাহলে হুম। সেটি বোধহয় আমাদের সমাজে এক ধরনের ভালো একদম মেসেজ। ডক্টর হাসান আলী, আপনাকে ধন্যবাদ।